আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছেন এমন খবর বাংলাদেশের মিডিয়ায় যেমন আছে, তেমন বিশ্বের নানা মিডিয়াতেও আছে। ইরানের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই নিউজটি করা হচ্ছে। এমন জানা যাচ্ছে যে 72 ঘন্টা ধরে নেতানিয়াহু অন্তরালেই আছেন, তাকে কেউ দেখেনি এই সময়ের মধ্যে। জল্পনা কল্পনা ডালপালা মেলছে, কার কাছে কি খবর আছে বা আদৌ এটি সম্ভব কিনা আমরা শুনবো আজকের আমাদের আলোচক শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে। শেখ ফরিদ ভাই, আপনার কি মনে হয় যে নেতানিয়াহু মারা যেতে পারেন এমন এমন কি ঘটনা? বিস্তারযোগ্য কোনো নিউজ থেকে বা মিডিয়া থেকে, ব্যক্তি থেকে আমরা এটা শুনি নাই যে তিনি মারা গেছেন। বাংলাদেশে এগুলো করানো হয়েছে, এখন জানি না তিনি মারা গেছেন কিনা, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। মানুষ যেহেতু মরণশীল, তাকে তো মরতেই হবে, কারণ বিজ্ঞান তো এখন আবিষ্কার করে নাই যে মানুষের মৃত্যুকে রোধ করবে। যদিও কেউ কেউ মনে করেন পৃথিবীর 1 লাখের মধ্যে 1 ভাগ লোক হয়তো মনে করেন যে পৃথিবীতে মানুষ একদিন মরণশীল থাকবে না, তারা অমর হয়ে যাবে, সেটা অন্য বিষয়। যেটা এই যুদ্ধে এগুলো প্রোপাগান্ডা চলেই, কারণ প্রোপাগান্ডা হচ্ছে যুদ্ধের একটা অংশ। আপনি দেখেছেন যে প্রোপাগান্ডা দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগকে উচ্ছেদ করা হয়েছে, শুধুমাত্র প্রোপাগান্ডাকে বেস করে। এমনকি এমন অপপ্রচার চালানো হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে আসছে, এরকম অপপ্রচার চালানো হয়েছিল যে জামাত কালকে ক্ষমতায় আসতেছে। আবার জামাতের আরেক বাটপার ব্যারিস্টার আছে শাহরিনাকে ফারিয়ার, জাহাঙ্গীরের কেসকিবান্দির ছেলে, যাকে সত্যি সত্যি তিনি কেসকিবান্দির বলা। তিনি ওই ব্যারিস্টার যে আই এম সরি এই কথাটা বলতে অনেকে হয়তো বলবেন যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে কেন কথা বলি। যে মানুষটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের জাতীয় নেতাদের চরিত্র হরণ করে এবং ঠাড়া ভরা মিথ্যা কথা বলে, তার মতো একটা বদমাইশের নিয়ে আলোচনা করতে আমাদের কোনো সমস্যা নেই। যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত নেককারজনক কথা বলে, আমি কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না। ব্যারিস্টার শাহরিয়ার ছিল, ওর বাপ জাহাঙ্গীর, ওর মা ছিল ওর কাজের বুয়া। সেই কাজের বুয়ার পেটে হয়েছে জন্ম, তাও কি বিয়ে হয়নি? আগে পেটে সে আসছে, তারপরে তার বিয়ে হয়েছে। আমার তাতেও আপত্তি নেই, কারণ কে বিয়ে ছাড়া হইলো না বিয়ে ছাড়া হইলো এটা নিয়েও আমার আপত্তি নেই, কারণ ওটা প্রকৃতির ব্যাপার, তার তো কোনো কিছু না। কিন্তু লম্বা লম্বা কথা যখন বলে তখন এগুলো সামনে চলে আসে। সেই ব্যারিস্টার শাহরিয়ার জামাতি ব্যারিস্টার, ঠিক আছে, সেই জামাতি ব্যারিস্টার এখনো বলে যে বিএনপি পাশ করেছিল, জামাতি পাশ করেছিল, এখন ফেল করা বিএনপি কে এনে জামাতের জায়গায় বসাই দেওয়া হয়েছে। জামাত হলে আপনাকে ঠাড়া ভরা মিথ্যা কথা বলতে হবে, এটা একটা অংশ। এটা রাজনীতি, যুদ্ধনীতি এবং প্রেমে ঠাড়া ভরা মিথ্যা কথা বলতে হয়। দেখেন না ঘটকেরা, পাত্রীর বয়স, কেউ বলবে বিয়ে দিতে, বিয়ের আলোচনা শুরু হলে কি বলে, পাত্রী মায়ের এদিকে যাবেন, পাত্রীর বয়স যদি হয় 20, মায়ে বলবে 10, আর পড়শিরা বলবে 30। তখন ঘটক বুঝে নেয় যে আসলে বিষয়টা হইলো যে তাহলে পাত্রী সাবালক হয়েছে আর কি। এরকম আমরা গল্প। তো আমাদের এই মিডিয়া, এটা হচ্ছে মিডিয়াতে যে এই যুগে প্রথমে এয়ার ওয়ার চলে। এয়ার ওয়ার বলতে আকাশ বলেন, এখানে এয়ার ওয়ার তো বাতাসের যুদ্ধ, কথার যুদ্ধ চলে। আপনি দেখেন ইরানকে আক্রমণ করার আগেও কথা বাক যুদ্ধ চলেছিল, এখন প্রোপাগান্ডা যুদ্ধ চলে। এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। আমরাও কিন্তু বর্তমানে যে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স, তাকেও কিন্তু আমরা অনেক দিন 1 মাস 1.5 মাস জনসমকক্ষে দেখি নাই। হঠাৎ করে 1 মাস তিনি আত্মগোপনে ছিলেন, তারপরে কিন্তু তারা আবার দেখলাম, কেউ কেউ বলেছে তাকে কেউ গুলি করেছিল, মেরে ফেলতেছিল, হাসপাতালে ছিলেন। মূল ঘটনা কি আমরা জানি না। জামাতেরও যেমন প্রোপাগান্ডা আছে, বাংলাদেশের সকল যুদ্ধে প্রোপাগান্ডা চলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 16 ডিসেম্বরে যেদিন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করবে, তার আগেও বলেছিল, 15 তারিখেও বলেছিল যে পাকিস্তান জিতে গেছে। আজও পাকিস্তানের জনগণ জানে যে বাংলাদেশ ভারতের, পাকিস্তান ভারত বাংলাদেশের যে ত্রিমুখী যুদ্ধ, এই যে আমাদের মৈত্রী শক্তির সাথে যে যুদ্ধ, পাকিস্তান নাকি জিতে গেছে। পাকিস্তানের একটা লোককে, আপনি অনেক লোক আছে যাদের আজও বিশ্বাস করাইতে পারবেন না যে পাকিস্তান আজ পর্যন্ত কোনো যুদ্ধে জিতে নাই, সব যুদ্ধে হেরেছে। এটা আপনি কোনোদিনই বিশ্বাস করাইতে পারবেন না, ইনক্লুডিং 71। আপনি 71ও বিশ্বাস করাইতে পারবেন না। বহু পাকিস্তানি আছে, আমার তাদের সাথে কথা হয়, তারা বিশ্বাস করে না যে বাংলাদেশের সাথে পাকিস্তান, বিলিভ ইট অর নট। শুধু তাই না, প্রোপাগান্ডা এরকম একটা জিনিস যে মোহাম্মদ বিন কাসিম যে প্রথম ভারতবর্ষে আক্রমণ করে, যাকে বলা হয় প্রথম ফার্স্ট ইনভেডার, ঠিক আছে, সেই মোহাম্মদ বিন কাসিম নাকি পাকিস্তানের প্রথম নাগরিক। এবং এটা
প্রচার চালায় তারা কোনো মূর্খ লোকে না, কোনো মৌলবী না, মাদ্রাসায় পড়ুয়া তালেবে ইলম না, আমেরিকা থেকে পড়ালেখা করে ডক্টরেট নিয়ে ডক্টরেটে গিয়ে দাঁড়িয়ে তিনি এটা আমাকে বলেছেন, এবং এই ব্যাপারে তিনি বইও লিখেছেন। ঠিক আছে, যে মোহাম্মদ বিন কাসিম হলো পাকিস্তানের প্রথম নাগরিক, অথচ পাকিস্তান শব্দটা আসছে 1940 সালে প্রথম শব্দটা উচ্চারণ হয়। যাই হোক, তো এরকম প্রপাগান্ডা থাকবেই। মনে করেন যে কিছুদিন আগে আমরা শুনলাম যে আজকে আবার দেখলাম যে আমেরিকা নাকি মাপ চাইতেছে, এই প্রপাগান্ডাও আছে যে আমেরিকা বাংলাদেশের মিডিয়াতে দেখবেন, বাংলাদেশের ফেসবুক দেখলে মনে হয় সেটা প্রফেসর হোক আর ডক্টরেট হোক আর বড় মুফতি মৌলানা হোক আর মূর্খ লোক হোক, সবার পোস্টে গিয়ে দেখবেন ট্রাম্প হাইরে গেছে। এই হচ্ছে আমাদের দেশের যুদ্ধের একটা অবস্থা। এগুলো বলেই থাকে, প্রত্যেক মানুষই চিন্তা করে। ইতিহাসটা এরকমই, পৃথিবীতে প্রপাগান্ডা একটা ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের সৈনিকরা যখন পালিয়ে যাচ্ছিল, মানে হিটলারই যে তার সম্ভাবনা জেগে উঠেছিল, তখন তার কাছে খবর যায় যে তার সৈন্যরা আত্মসমর্পণ করছে, যে আমার একটু কষ্ট হচ্ছে, আমি একটু আসতে বলিতে হবে, যে আত্মসমর্পণ করতেছে তার সৈন্য। তারপরেই হিটলার আত্মসমর্পণ করে। এটাও ছিল একটা গুজব। হিটলার কিন্তু জানতো যে তার সৈন্য আত্মসমর্পণ করতেছে, আসলে তখন ব্রিটিশ বাহিনী আত্মসমর্পণ করতেছিল। ফরিদ ভাই, হিটলারও তো গুজবের কারিগর, গোয়েবলস তার তো গুজবের মন্ত্রণালয় ছিল একটা। মানে এই হিটলার যার মানে প্রোপাগান্ডা মিনিস্টার ছিল, সে নিজেই প্রোপাগান্ডার শিকার হয়ে মারা গেছে। কারণ হলো যে যখন ব্রিটিশ সৈন্যরা সাঁতরে পালিয়ে যাইতেছে নদী সাঁতরে জার্মান সৈন্যদের ভয়ে, তখন হিটলারের কাছে খবর দেয় যে সে তার সৈন্য আত্মসমর্পণ করতেছে। তখন হিটলার হতভম্ব হয়ে যান, হতাশ হয়ে যান এবং যুদ্ধে হারেন। তো প্রোপাগান্ডা যেমন এই যে এখন আমাদের কি আপা আছে, দুষ্ট লোকেরা কন্ডম আপা বলে, রেজওয়ান আপা পরিবেশ উপদেষ্টা ছিলেন, তিনি কেমন এখন বলতেছেন না যে আমাকে যদি কেউ মব করে মারে তাহলে জামাতার শিবির দায়ী থাকবে। প্রোপাগান্ডা হলো এরকম একটা জিনিস। এই যে প্রোপাগান্ডা দেখলেন না, যে আওয়ামী লীগ একবার বললো মির্জা আব্বাস এই দিকে মেরেছে, আরেকবার বললো আওয়ামী লীগ মেরেছে, তারপর বললো ভারত মেরেছে, তারপরে তার যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমরা দুবাই লাইভে দেখলাম, তারপরে এখন আবার তাকে ভারতে পেলাম। ওই এখন তো সিকরি করে না যে ভারতে তখন ধরা পড়েছে, তাকে নিয়ে কথা নাই। তো প্রোপাগান্ডা এরকম একটা ব্যাপার। যেমন জামাতের যে প্রোপাগান্ডা দেখেন না, ওয়াজের নামে প্রোপাগান্ডা, এই যে মুফতি একই সাথে এমপি ঠাড়া বড় মিথ্যা কথা বলে যে গোলাম আজম নাকি আরবে গিয়ে 71 সালের পরে বাংলাদেশকে স্বীকৃতি দানের কথা বলেছিল। মানে ঠিক উল্টোটা বলতেছে তারা, 180 ডিগ্রি উল্টা, মানে ঠাড়া বড় মিথ্যা কথা। মুফতি আবার কিন্তু মৌলানা হাফেজ, ঠিক আছে, আবার বিশ্ববিদ্যালয়ের মাল, সে আবার বলে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের মাল, ইউনিভার্সিটির মাল, ঠিক আছে, যে আমির হারামজাদা যেটা আছে এমপি জামাতে। তো এরকম মিথ্যা বলতেই হবে, মিথ্যা ছাড়া, মিথ্যা হলো যুদ্ধের অংশ। এরকম গুজব ছড়বে, করতেই পারে, সে মরতেও পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এরকম গুজব কেউ আত্মতৃপ্তির জন্য গুজব ছড়ায়। ফরিদ ভাই, ট্রাম্প পুতিন ফোন আলাপ যুদ্ধ থামানোর বিষয়ে, ট্রাম্প নাকি সে যুদ্ধ থামানোর প্রক্রিয়ায় এগোচ্ছেন। আবার এও শোনা যাচ্ছে ইরান যুদ্ধ থামাতে রাজি নয়। এগুলো কি প্রোপাগান্ডা? আমরা কিন্তু উল্টা তো শুনি, আপনারা ওটা শুনেন, আমরা আবার উল্টা শুনছি যে ইরান চাইতেছে যুদ্ধ থামাক, ইরানি বলতেছে যে যুদ্ধ থামান, আমরা আবার এইটা শুনি। এখন তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের অপেক্ষা করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা শুনেছি যে ইরানি মাপ চাইতেছে যে আমরা যুদ্ধ থামাবো, এখন এই নিউজ আমরা পাইছি, এটাও বাংলাদেশের নিউজে আসছে। মানে কোনটা যে সত্য, মানে ইরান এবং আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধের চাইতে বাংলাদেশের মানুষের যুদ্ধ নিয়ে চিন্তা বেশি। মানে এরা নিজের দেশের চাইতে ওই দেশের চিন্তা বেশি। ইরানে আমেরিকান পাপেট সরকার আসবে, এই জন্য তার অস্থির, কিন্তু বাংলাদেশে যদি 17 মাস ইরানের পুতুল সরকার থাকলো, এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই। আপনি দেখতেই তো পারতেছেন আমাদের মানে প্রত্যেক মানুষই যার সুবিধা মতো নিউজগুলো তারা, আমি আপনি বলার পরে আমি চ্যাট জিপিটিতে লেখলাম, লেখা আছে ওখানে জীবিত আছে। আজকাল তো মানুষ কিছু হলে চ্যাট জিপিতে যায়, তো চ্যাট জিপিতে লেখেন, গুগলে লেখেন, ওইখানে তো লেখা থাকে তিনি জীবিত, এখনো মরে নাই। আমরা তো উল্টা দেখলাম, ঠিক আছে। যাই হোক, মানে সুবিধা যেটা হয় ওটাই তো মানবে বাংলাদেশের মানুষ। এটা ইসরায়েল যতদিন পর্যন্ত ইসরায়েল স্বীকার না করবে বা ইসরায়েল হয় না সত্যতা যদি হয়, তাদের তো আবার শোনা যাচ্ছে নেতানিয়াহুর ভাইও নাকি মারা গেছেন, এরকম কথাও শোনা যাচ্ছে। যেতেই পারে যুদ্ধে, আমরা স্বীকার করতেছি না। যুদ্ধের ময়দানে যে কেউ মারা যেতে পারে, যুদ্ধের ময়দানে যে কেউ মরতে পারে, ঠিক আছে। কারণ
এটা যুদ্ধের নীতি, মারা যেতেই পারে, কিন্তু এই যুদ্ধ চলমান, এই যুদ্ধ থামবে না। এই যুদ্ধ নিয়ে যারা খুশি, এই যুদ্ধ সম্পর্কে আগে আপনাকে মিডল ইস্টের ইতিহাস জানতে হবে, ইসরায়েলের সৃষ্টি এবং বর্তমান ইতিহাস জানতে হবে, তাহলেই বুঝতে হবে যে এই যুদ্ধ কোন দিকে যাবে। বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের সাথে আরবের কি সম্পর্ক। বাংলাদেশ থেকে যারা কুয়েত কাতারে গিয়ে কামলা দেয়, তারা সিকরি করলেই তারা ইরান জিতবে না। ওই যে 6 জনকে ছিল না ইরানের পক্ষে ফেসবুক পোস্ট দিয়েছিল, এখন না ঘেটি ধরে বের করে দিতেছে। বাংলাদেশের সব ইরানপন্থী। কোন মিডল ইস্টের কোন দেশে তো আমরা ইরানের লোক দেখি না, একজনও তো দেখি না। তো মিডল ইস্টে যদি হারে, তাহলে তো ওই আরব লীগের সবগুলোই হারলো। এখানে ইনভেস্ট করতেছে সৌদি আরব, এই যুদ্ধে ইনভেস্ট করতেছে দুবাই। এই যুদ্ধে হারলো কে আর জিতলো কে, এটা তো আমি বুঝতে পারতেছি না। এই দেশে মানুষ যে এত খুশি হয়, এটা ধর্মীয় আবেগে, শুধুমাত্র ধর্মীয় আবেগ, আর কোনো কিছু না। কিন্তু যখন এই ইয়েমেনে যখন লক্ষ লক্ষ মুসলমান মারা গেল, তখন এই আবেগ দেখি নাই। ইরানের 135 জন ছাত্র মারা গেছে, এর জন্য হাই হোসেন করতেছে বাংলাদেশের সুন্নি মুসলমানেরাও। কিন্তু ইয়েমেনে যে 5 লক্ষ মানুষ মারা গেল, এই ব্যাপারে তারা কোনো মাথা কামানি নাই। রোজার শুরুতে যে আফগানিস্তানে পাকিস্তানের সুন্নি মারামারি করলো, এই ব্যাপারে তাদের মাথা কামানো নাই। দুবাইয়ের কারণে যে ইয়েমেনে মানুষ মারা গেল, এই ব্যাপারে কোনো মুসলমানের কথা নাই। ইরান যে 7-8 বছর যুদ্ধ করেছে, আমরা তখন দেখেছি সবাই ইরাকের পক্ষে ছিল। আপনার মনে থাকার কথা, 90 দশকে যখন ইরান যুদ্ধ হইলো, তখন বাংলাদেশের সব মানুষ ছিল ইরাকের পক্ষে। হঠাৎ করে এরা সুন্নি শিয়া হয়ে যায়। মানে বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। যখন আল কায়েদা এবং তালেবানেরা হারে, তখন বলে এরা আমেরিকার সৃষ্টি, আর যখন জিতে তখন বলে এরা আল্লাহর দল। বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। এই ব্যাপারে এই জন্যই আপনাকে পড়তে হবে আহমদ ছফার বই, যে প্রবন্ধটা, যে বাঙালি মুসলমানের মন। এটা বোঝা বড়ই মুশকিল, মনের মাধ্যমে মিশে। মিডল ইস্টে যে যুদ্ধটা চলতে, সেই যুদ্ধটা এখানে ধর্মের যুদ্ধ, এখানে তেল সম্পদের যুদ্ধ, এখানে রাজনৈতিক যুদ্ধ, এইখানে ধর্মের মধ্যে ধর্মের যুদ্ধ, শিয়ার সুন্নির যুদ্ধ, এবং একই সাথে জাতীয়তাবাদী যুদ্ধ। এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধ চলমান। এটা ইরান হারলেও যুদ্ধ চলবে, আর ইসরায়েল হারলেও এই যুদ্ধ তো আরো চলবে, কোনো সন্দেহ নেই। মানে যদি ইরান হারে, তাহলে তো যুদ্ধ চলবেই, কোনো সন্দেহ নেই। তারপরে এই যুদ্ধ চলমান যতক্ষণ পর্যন্ত খোমেনির যে এই যে আল্ট্রা ফ্যাসিস্ট খোমেনির উচ্ছেদ না হবে, ততক্ষণ এই যুদ্ধ চলমান থাকবেই। আর যদি ইসরায়েলের উপর হামলা, ইসরায়েল যতক্ষণ অস্তিত্ব আছে ততক্ষণ এই যুদ্ধ চলবেই। কারণ ইসরায়েলে ইরানের সাথে টাকা, সম্পদ, কূটনীতিক, জ্ঞান, বিজ্ঞান কোনটাই কম না। আপনি আবেগ দিয়ে কথা বলতে পারবেন, চাপা দিয়ে আমি এখানে অনেক কিছু বলতে পারবো। এই যে আমাদের বাংলাদেশের বাঙ্গরা তো 3 দিনে দিল্লি দখল করে, আবার তারাই 7 দিনে 7 সিস্টার দখল করে। দিল্লি দখল করতে 3 দিন লাগে, আর 7 সিস্টার বাড়ির কাছে 7 দিন লাগে। যাই হোক, অঙ্কের হিসাব আমি দুর্বল, আমি যাই না। আবার তারাই এখন থেকে যারা বললো ইন্ডিয়া বয়কট, তারাই দেখি এখন ইন্ডিয়া থেকে ডিজেল ছাড়া চলে না। যারা ইন্ডিয়ান শাড়ি পরলো, কাপড় পরলো, তাদেরও এখন ইন্ডিয়ান তেল ছাড়া চলে না। তো আমাদের বাংলাদেশের মানুষকে বোঝা বড় মুশকিল। তারা সকালবেলা বলে, হে আল্লাহ, ফজর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো আমেরিকা ধ্বংস করো। আসর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমেরিকার ডিবি লটারি এটা আমাকে দাও। সুতরাং এইখানে বোঝা বড় মুশকিল। আমার ধারণা আমেরিকা ইসরায়েলে কিছু হবে না, কারণ বাংলাদেশের যারা বাঙ্গু এবং কমিউনিস্ট যারা, তাদের পোলাপান সবাই আমেরিকা। আচ্ছা, একটা কমিউনিস্ট নেতা পাবেন যার পোলা রাশিয়া থাকে আর ইরানে থাকে, একটা সিঙ্গেল ওয়ান। আপনি সারা বাংলাদেশ এবং ভারতের কোন বাম, জালিয়াত বাম বলেন আর জেনুইন বাম বলেন আর চিঙ্কু বাম বলেন আর পিঙ্কু বাম বলেন, শেকু বলেন, মেকু বলেন, একটা প্রগতিশীল মানুষ বা একটা কমিউনিস্ট যারা, সে জালিয়াত হোক আর জেনুইন হোক, একজনের সন্তান দেখান যে রাশিয়াতে থাকে, একজনের সন্তান দেখান যে ইরানে থাকে, সব কিন্তু গিয়ে থাকে আমেরিকা। ওগুলো আমরা জানি না, ইউরোপ আমেরিকা, মানে এদের মুখে। তাই সুতরাং এরা সকালে, যেহেতু আল্লাহ তো শেষ দোয়াটাই দেখবে, আমি আপনাকে শেষ কি রিকোয়েস্ট করলাম ওটিতে মনে রাখবেন। এরা সারাদিন বলে আল্লাহ আমেরিকা ধ্বংস করো, আমেরিকা ধ্বংস করো, কিন্তু রাইতের বেলা তো মনে মনে বলে আল্লাহ গো আমেরিকার ভিসা দাও। আল্লাহ ওই দোয়া কবুল করবে। সুতরাং আমি নিশ্চিত আমেরিকা ইসরায়েলের কিছুই হবে না। কেন হবে না? কারণ এদের অন্তরে হলো ইসরায়েল আর আমেরিকা। এদের অন্তরে একজনের আপনি যদি মাগনা ভিসা দেন, কেউ ইরানে যাবে না। ওই যে পাকিস্তান ভিসা ফ্রি করে দিছে, বলেন তো দেখি পাকিস্তান যাওয়ার প্লেনে কয়জন বাংলাদেশি বাঙালি গেছে? কয়জন যায় প্রতিদিন, কয়জন যায়? কিন্তু আর ভারতে যেগুলো প্রতিদিন ইলিগাল যায়, ইলিগালে এখন এত যে কড়াকড়ি, তারপরেও ভারতে যে ভিসা ছাড়া মুসলমান ঢুকে, হিন্দুর কথা বাদ, যতগুলো মুসলমান এখনো ভারতে ঢুকে, আমি তো এগুলো জানি, আমি জেনে দায়িত্ব নিয়ে বললাম, যতগুলো এখনো ইলিগাল ঢুকে টাকা দিয়ে বর্ডার ক্রস করে যায়, তার 10 ভাগের 1 ভাগ না, 50 ভাগের 1 ভাগ
ভিসা ফ্রি করে দিছে, পাকিস্তান যায় কিনা জিজ্ঞেস করে। তাই এই দেশের মানুষের বোঝা বড় মুশকিল। এরা সকালে যা বলে বিকেলে বলে, ওইটা ঠিক নাই। যেমন ধরেন এই দেশে যারা নারী অধিকারের পক্ষে কথা বলে, তারাই আবার দেখি নারী বিদ্বেষী, যে বলে নারীর জন্ম নেওয়াই পাপ, নারীর জন্ম নেওয়াই কলঙ্ক, তাদের সাথেই দেখি তারা ঘুরে, তাদের নাম তাদের ছবি দিয়ে দেখি পোস্ট দেয়। এই দেশে মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। অপেক্ষা করতে হবে। দেখেন আমরা দেখি এখন বাংলাদেশের মানুষ তো একটু সুখ চায়, শান্তি চায়, কারণ তারা সবসময় পরাজিত, সব দিক থেকে তারা পরাজিত। নেতানিয়াহু মারা গেলে যদি একটু তৃপ্তি পায় তাহলে তো ভালো কথাই, সুখ নিতেই পারে, কোনো সমস্যা। তবে যুদ্ধ চলমান, এই 1 শতাব্দীতে কমতেছে না, নিশ্চিত থাকেন, যেই হারুক যেই জিতে। জি, ফরিদ ভাই শুনলাম। রফিক ভাইয়ের কাছেও একটু আসি, একটু ভিন্ন প্রসঙ্গে। রফিক ভাই, সংকটকালীন সময়ে ভারত থেকে প্রতি মাসে 15,000 মেট্রিক টন ডিজেল আসবে, এরকম কথা শোনা যাচ্ছে। আজ পাইপলাইনে আসছে 5,000 টন। এই যে ভারত থেকে ডিজেল আসছে সংকটকালীন সময়ে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? সংক্ষেপে লোকটা সামনে দিতে পারতাছি না, 30 সেকেন্ড নিলাম। এই পাইপলাইন দিয়ে তো বাংলাদেশ থেকে তেল পাচার হওয়ার কথা। কি বলেন, আস্তাগফিরুল্লাহ, এই খবর আমি বিশ্বাস করি না। প্লিজ ভুইয়া সাহেব। জি, রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই এবং ফরিদ ভাই। ফরিদ ভাই, মনোযোগ দিয়ে শুনলাম আপনার কথা, অনেকক্ষণ ভালোই লাগলো। আপনার কথাগুলি, যে কথাগুলি বলছেন, এই চিন্তাগুলি আমি সবসময় করি, যে বাঙালি মুসলমান বা বাঙালি মানুষ, মুসলমানই তো যেহেতু বেশি, এটাই আমি বলবো, বাঙালি মুসলমানই বলবো, তারা যে কথাটা বলে উল্টাটা আপনার চিন্তা করতে হয়। আর বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে, তারা যে কথাটা বলে উল্টাটা যদি চিন্তা করেন, তাহলে এলো মঙ্গল। আমাদের এই দেশের আপনারা দেখেন, যারা বুদ্ধিজীবী হিসেবে আছে এখন, তাদের কার্যক্রম কি, এরা কত সুন্দর সুন্দর বক্তব্য দেয়, কিন্তু তারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর কাজগুলি করতেছে দেশের বিরুদ্ধে, কিন্তু তারা দেখাই হলো আপনার দেশের পক্ষে। যেমন আজকে এখানে একটা বলছে যে এটা তো আলোচনা করলাম, অনেক করলাম, অগ্রিম কথা বললাম, এগুলো ফলে গেল। তেল সহযোগিতা চাওয়া, 3 দিন আগে বলছিলাম সহযোগিতা চাবে যে কোনো সময় তেলের জন্য, পরের 2 দিন 1 দিন পরেই তেলের জন্য সহযোগিতা চাই। গতকালকে শেষ করলাম এক লাইভ বলিয়া যে তেলের সহযোগিতা দিবে। আপনি বলছিলেন দিবে কিনা ভারত, মাসুদ ভাই প্রশ্ন করছিলেন, আমি বলছিলাম দিবে, দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই কথাটা আমি বলছিলাম। এবং সকালে ঘুম থেকে উঠে দেখা গেল সব মিডিয়াতে আসছে যে 5,000 টন তেল আসতেছে। এখন এই প্রশ্ন পাইপলাইনে, রফিক ভাই আসছে, তাও পাইপলাইনে, যে পাইপলাইন নিয়ে আপনার সমালোচনা করা হয়েছে, যে দেশ বিক্রি করে দিচ্ছে, সব এই দেশের গ্যাস এবং তেল সব পাচার করে দেবে ইন্ডিয়াতে, আর সেটা দিয়ে অনুল্টা ভাবে তেল আসতেছে। এবং কারা তেল নিয়ে আসতেছে? যারা একসময় সমালোচনা করতো তারা। এবং এই যে বর্তমান সরকারের যে বড় বড় লিডার আছে, আমি নাম ধরে বলতে পারবো, রিজভী সাহেব তো আছেই, আমার অনেক নাম আছে, এই যে আছে, ওই যে বিষয়ে অনেক জ্ঞানী মানুষ, ওনাকে খুবই শ্রদ্ধা করি আমি, আপনার নরসিংদীর যে ডক্টর আব্দুল মঈন খান, উনি নিজেও বলে ভারতীয় আধিপত্যবাদ। জনাব ফারুক চিফ হুইপ ছিল, সেও ভারতীয় আধিপত্যবাদ বলে দেয়, সবসময় বলে, বক্তব্য দেয়। এখন ওরা কি জবাবটা দিবে বলে, এখানে ওরা জবাব দিবে কি? এবং আরো তো ছোট ছোট নেতা আছে, আরো ছোট ছোট বলবো না, এরাও নেতা, বড় নেতা, যারা এমপি হয় বা মন্ত্রী হয়েছে, এরাও বড় বড় নেতা। কিন্তু মঈন খান, ডক্টর আব্দুল মঈন খান, তার অনেক বক্তব্য আছে, দেখেন, ভারতীয় আধিপত্যবাদ নিয়ে। তারপরে আপনার আছে ওই ফরিদ ভাইয়ের জিন্দাওয়ালি, ওই তার এলাকার লোক আছে আপনার, ওই যে নজরুল ইসলাম খান, ওই যে সারা জীবন খালি ওই করলো, ডান্ডি বাড়িয়ে গেল, কিন্তু কোনো পদ পাইলো না। ডান্ডি বাড়িলো, পদের জন্য অনেক কিছু করলো, পদের জন্য মনে করেন যে একটা মন্ত্রিত্ব বা এমপিত্ব পাওয়ার জন্য, সে এমপিত্ব পাশ করার মতো তার মনে যোগ্যতা নাই। যদি থাকতো তাহলে অবশ্যই এমপি নমিনেশন সে পাইতো। তাই আশা ছিল যে এমপি নমিনেশন পাবে না, টেকনিক্যাল কোটায় মন্ত্রী হইতে পারে, ওটাই হইতে পারলো না। তাহলে ওই হলো নেতা। এরা সবসময় আছে কিভাবে যে স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করতে পারে, এই আওয়ামী লীগকে কিভাবে গালি করে, শেখ মুজিব, বঙ্গবন্ধু কিভাবে একে বিতর্কিত করতে পারে, ওই ধরনের বক্তব্য নিয়ে ব্যস্ত। আর আওয়ামী লীগ
ভারতের দালাল, আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, আধিপত্যবাদ, এইগুলি বলছে। এখন কোন আধিপত্যবাদ? আপনি যে জিজ্ঞাসা করছিলেন যে তেল দিবে কেন, আমি বলছিলাম তেল দিবে ভারত, কারণ ভারত টেকনিক্যাল লোক, তারা অনেক ব্রিলিয়েন্ট, তারা কাকে কিভাবে আপনার লাইনে রাখতে হয় ওইটা তারা বুঝে, এটা ভালো করে বুঝে। তাহলে আপনি কি যে এই যে এখনো আপনি বলতেছেন যে, আবার আজকে একটা ভিডিওতে শুনলাম একজন বলতেছে ঢাকা ইউনিভার্সিটি নাকি মিছিল করছে যে হিন্দু তেল আনতে পারবে না, হিন্দু তেল আনতে না হিন্দু। আপনি মরিস ভাই, আপনি এদেরকে কি বলবেন বলেন? ওরা যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হলো কিভাবে, আমি তো সেটা বুঝি না ভাই। টাকার কথা আমি কমই ওর মাত্র কি- চায়, বাই চান্স না, টাকা বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের মানুষ ওদেরকে পিটায় না কেন সেটা তো আমি বুঝি না। ওরা তো পিটানো উচিত ওদেরকে। যে আমাদের দেশে মানে হাহাকার চলতেছে তেলের জন্য, তেল পায় না মানুষ, হুন্ডা মোটরসাইকেল চলতেছে না, মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে গা। এখন মনে করেন এই পাম্প তো বাড়ি সব জায়গায় কাছাকাছি পাম্প না, এক জায়গায় অনেক দূরে পাম্প আছে, গেলেন 100 লিটার তেল দেবো, এখন আইতে যাইতে দেখা গেল আপনার 50-80 টাকার তেল শেষ হয়ে গেল। যে পাম্প থেকে তেল আনতে গেলেন ওই পাম্প থেকে 100 টাকার তেল দেয়। আচ্ছা, এখন আসতে যেতে দেখা গেলো 80 টাকার তেল শেষ, তাতে গেলো 20 টাকা, আবার তেলের জন্য যাবে, তাহলে তেল নিতে দিতে সময় যাবো গা। আমি কালকে যে তেলগুলি নিলাম, একবার গেলাম 5টা পাম্পের থেকে 3টা পাম্পের তেল, আবার আসার সময় পরের দিন 5টা পাম্পের 4টা পাম্পের মধ্যে 2টা পাম্পের তেল পাইলাম। এমনকি আমি সারাদিন পাম্পের মধ্যে দৌড়বো। এখন এই যে বিপদের দিনে ভারত যে সহযোগিতা করতেছে, আমাদের সবসময় বলি যে ভারত সহযোগিতা ছাড়া বাংলাদেশকে টিকে থাকা খুব কঠিন, মানে টিকতে পারবে, মানে ভালো পজিশনে টিকতে পারবে না। বাংলাদেশের ফরিদ ভাই স্বীকার করুক আর না করুক জানি না, ফরিদ ভাইয়ের বয়স আমার কাছাকাছি না বেশি, আমি বলতে পারবো না। আমি যা দেখলাম বাংলাদেশের উন্নয়নের, যা দেখলাম প্রত্যেকটা উন্নয়নের সাথে ভারত একটা মানে স্পেসিফিক ভাবে জড়িত, এবং ভারতের এই কারণে আমরা দেশটা উন্নতি হইতে দ্রুত গতিতে। ভারতের সমান ছিল আমাদের জিডিপি, মাথাপিছু আয় ছিল, সেটা এখন মনে হতো কমে নিচে গেছে গা। আর এখন এই যে আপনার এই যে হিন্দু তেল আনতে পারবে না, হিন্দু গ্যাস আনবে না, হিন্দু পেঁয়াজ খাইতে পারবে না, এই তো তখন পেঁয়াজ